এবার আমরা যে মানপত্রটি তাকে প্রদান করব, প্রথমে সেটি পাঠ করে শোনাবে সাহেব। ভট্টাচার্য স্মৃতি পুরস্কার 2025। শংসাপত্র। প্রাপক গোবিন্দ প্রামাণিক, গীতিকার। প্রিয় গীতিকার, 1991 সাল থেকে নিরবচ্ছিন্নভাবে নানা সঙ্গীত শিল্পীর কণ্ঠে তোমার কথা তুলে দিয়ে করে চলেছ সঙ্গীতের সাধনা। তোমার লিরিকে গান গেয়েছেন বাউল সম্রাট পূর্ণদাস বাউল, পদ্মশ্রী মান্না দে, বিদুষী হৈমন্তী শুক্লা, সুকণ্ঠী আরতি মুখোপাধ্যায়, ভজন সম্রাট অনুপ জালোটা, সুরসাধিকা সাধনা সরগম প্রমুখ সঙ্গীত ব্যক্তিত্বরা। এছাড়াও তোমার রচিত নতুন গান আমরা শুনেছি এই বাংলার ইমন চক্রবর্তী, নচিকেতা চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, রাজকুমার রায় এবং ও বাংলার রিজিয়া পারভিন, তাজুল ইসলাম, রামকানাই দাস প্রভৃতি শিল্পীদের কণ্ঠে। প্রিয় খ্যাতিমান, ইতিমধ্যেই তোমায় উজ্জ্বল করেছে মান্না দে ফাউন্ডেশন সম্মান, উত্তম কুমার স্মৃতি পুরস্কার, বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মান প্রভৃতি বর্ণময় জ্যোতি। তুমি এলাকার অনন্য গৌরব, প্রিয় সাহিত্য সাথী। সঙ্গীত জগতের বরেণ্য ব্যক্তিত্বদের সাথে তোমার অন্তরঙ্গতা ও ছবি দেখে আমরা আপ্লুত হয়েছি। তোমাকে এই সম্মান জানাতে পেরে আমরা ধন্য। 16 নভেম্বর 2025। শুভাকাঙ্ক্ষী শ্যামাপ্রসাদ ঘোষ ও তিতলি পরিবার, মেঘছা ভবন, ধুবুলিয়া, নদিয়া। এই ছবিটা তুলে মানপত্রটি তুলে দেওয়ার জন্য শ্রী শ্যামাপ্রসাদ ঘোষকে অনুরোধ করছি, আপনি মানপত্রটি তুলে দিন গোবিন্দবাবুর মধ্যে। আমি গোবিন্দদের দিদিকেও ডেকে নিতে চাই, আমার জড়িয়ে যাচ্ছে কথা। গোবিন্দ দিদিকেও ডেকে নিতে চাই। একটু বলে দিই কথা। দুযুগ আগে বোধহয় যখন আমরা প্রথম দিকে এসে 3 যুগ আগে আমার স্ত্রীকে ও দিদি বলেছিল, সেই থেকেই ও এই পরিবারের সদস্য। ও আমাকে এখনো জামাইবাবু বলে ডাকে। হ্যাঁ, ভাইফোঁটাও নিতে এসছে বেশ কয়েকবার। তো ওর যে এত গুণ সেটা আমরা ধীরে ধীরে জেনেছি। প্রথম পূর্ণদাস বাউল যে ওকে ওর যে গানটা করেছিল, ওই যেটা নীলাদ্রি বললো, সেটা অনেক আগেকার। তারপর তো আপনারা শুনলেন সব নাম, আমি এতজন গেয়েছে সব নাম আমি দিতে পারিনি, ওইটুকু জায়গার মধ্যে ধরবে না। সুতরাং এই এলাকার মানুষ যারা এই বাংলার সেরা সংস্কৃতি মনস্ক পুরুষ যারা, তাদের সাথে ওর সংযোগ। ওর বাড়িতে গেলে যদি কখনো কেউ যান, একটুখানি দেখবেন যে কাদের সাথে ওর ছবি আছে, তাহলেই বুঝতে পারবেন যে ওর কতটা ওর পপুলারিটি। ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা। মেঘ ছায়া নেই, একদম রৌদ্র উজ্জ্বল। দুপুরের নীল আকাশ যেমন পরিষ্কার স্বচ্ছ হয়, আজকের আমাদের সকলের উপস্থিতি খুব সুন্দর একটা পরিবেশে। তো এখানে যারা উপস্থিত আছেন গুণীজনেরা, তাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার কন্যা সম, পুত্র সম যারা আছেন তাদেরকে আমার স্নেহাশিস। তো সঙ্গীত জীবন শুরু করেছিলাম ঠিক 87-88-তে। আপনারা অনেকেই জানেন এই এলাকারই একজন লোকসঙ্গীত শিল্পী অনিল বৈদ্য। তো তখন আমি কবিতা লিখতাম, ছোট ছোট কবিতা। নপাড়া স্কুল থেকে বেশ কয়েকটা ম্যাগাজিন আমার কবিতাও বার হতো। তো উনি কোনো এক সময় আমাকে বলেছিলেন যে আমার জন্য 2-1টা গান লিখে দাও। কারণ আমি তো গান লিখতে পারি না, কবিতা লিখি। তো যা হোক 1-2টো গান লিখে ওনার বাড়িতে গিয়েছিলাম। পরবর্তীকালে সেগুলো গানেও পর্যবসিত হয়েছে এবং রেকর্ডও হয়েছে। তো সেই অনিল বৈদ্য ধুবুলিয়ার থেকে শুরু করে মুম্বাইয়ের অনুপ জলোটাজির পাও আমি ছুঁয়ে এসেছি। অলরেডি উনি আমার 2টো গান রিলিজ হয়ে গেছে, আরও আগামী দিনে
দুটো গানের মিউজিক ট্র্যাক রেডি হয়ে আছে, আমি সময় দিতে পারছি না বলে ডাবিংটা হচ্ছে না। তো আমি কলকাতা, মুম্বাই, ঢাকা সব মিলিয়ে 128টা গান এই মুহূর্তে আমার কাজ রানিং, আর 24টা গান রিলিজের পথে, মুক্তির পথে। যে কোনো একটা সময় মুক্তি পাবে, কিছু ভিডিওর কাজ বাকি, কিছু ছোটোখাটো কাজ বাকি। তো এভাবেই আমি সঙ্গীতকে নিয়ে ভালোবেসে আছি। অত্যন্ত কঠিন একটা চাকরিতে আমি যুক্ত ছিলাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশের। আমি সাব ইন্সপেক্টর, স্টেট ভিজিলেন্স কমিশনে আমি রেকর্ড সেকশনের চার্জ অফিসার ছিলাম, এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কোর্টগুলোকে আমাকে প্রতিনিয়ত অ্যাটেন্ড করতে হতো, মনিটরিং করতে হতো। ভিজিলেন্স কমিশনের মালখানার দায়িত্ব সামলানো, রেকর্ড সেকশনের দায়িত্ব সামলানো ছিল খুব টাফ ব্যাপার। তো আপনাদের মা বাবার আশীর্বাদ নিয়ে সেটা খুব সুন্দরভাবে পার করে এসেছি। কোনো রকম কোনো অসুবিধা বা কারো কোনো বিরাট ভাজন হয়নি। আনন্দের সাথেই আমি ওখান থেকে অবসর নিয়েছি। অবসর নিয়ে ভেবেছিলাম এই আত্মীয় বাড়িতে ঘুরে বেড়াবো, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক থাকে না, একটু যাবো আত্মীয়দের সাথে ঘুরবো। সেই সময়টুকু আর দিতে পারিনি। তা এখন অনেক বেশি গান আমাকে জড়িয়ে ধরেছে। আমি এখন কম বেশি একটা দুটো গান আমার ডেলি থাকে। এই 19 তারিখে আছে আমাদের হৈমন্তীদির শারদা মায়ের উপরে গান, 11 তারিখে শারদা মায়ের আবির্ভাব তিথি। দিদি বলল, শোন না, শারদা মায়ের উপর কিছু একটা কর না। আমি গানটা করি। হ্যাঁ দিদি, গান লিখছি। তো যা হয়ে গেছে, 20 তারিখে সেটা রেকর্ডিং আছে। তো বাবুল বোস মিউজিক ডিরেক্টর, অনেকেই চেনেন, অমর শিল্পী তুমি কিশোর কুমার জাসুর। তো বাবুল দাও হঠাৎ করে একদিন ফোন করে চেয়ে বসলো, অভিনদা আমাকে একটা কৃষ্ণ ভজন পাঠান না, একজনও গাইতে চাইছে। তো যাই হোক, এইভাবেই আমার কাজ চলতে থাকে। ঢাকা থেকে সম্প্রতি 4 তারিখে 4 নভেম্বর আমি অ্যান্ড্রু কিশোর সম্মান পেলাম, বাংলাদেশের সর্বকালের সেরা প্লেব্যাক সিঙ্গার অ্যান্ড্রু কিশোর দা। অ্যান্ড্রুদার সম্মানটা যেদিন আমাকে ওরা দিয়েছিল, সত্যি কথা বলতে আমার চোখে জল এসেছিল যে একটা আন্তর্জাতিক সম্মান সেটাও আমাকে দিল। আর এখানকার মানুষের ভালোবাসা যেটা পেয়েছি, আমি সম্মান করবো না, মানুষের ভালোবাসা। তো সেই ভালোবাসায় আমি রীতিমতো শিখত। তো আমি সকলের কাছে আশীর্বাদ করব, আপনারা আপনাদের সবটুকু আশীর্বাদ আমাকে দেবেন, যেন আগামী দিনে আমি সঙ্গীতকে কিছু দিতে পারি। আমি সঙ্গীত থেকে কিচ্ছু যেতে চাই না, আমি নিতে চাই না, আমি সঙ্গীতকে কিছু দিতে চাই। আমি ভারতবর্ষের বিখ্যাত গীতিকার হবো, অমুক হবো, তমুক, আমার কোনো স্বাদ নেই। আমি খুব নির্দ্বিধায় বলছি, আমি সঙ্গীতকে কিছু দিতে চাই। সেই দেওয়াটা যেন সুস্থ শরীরে, সুস্থ মনে আমি আমার আমিত্ব দিতে পারি, এটাই আমার সব থেকে বড় পাওনা। এবারে ফিরে আসি, আমি এই পরিবারে, যে পরিবারের ঘরে আজকে দাঁড়িয়ে আছেন, তো ওনার স্ত্রীকে আমি দিদি ডাকি। আমি ভাইফোঁটা নিয়েছি। আর আমার শ্রদ্ধেয় গীতিকার, নাট্যকার এবং কণ্ঠশিল্পী, সাহিত্যিক শ্যামাপ্রসাদ ঘোষ, আমি জামাইবাবু আদর করে ডাকি, কিন্তু উনি আমার বড় শ্রদ্ধার মানুষ। আর আমার ডান দিকে আরেকজন দাঁড়িয়ে আছেন, প্রলয় চট্টোপাধ্যায়। আজকের থেকে না, উনি বললেন না 39 বছরের সম্পর্ক, ঠিক একইভাবে নিবিড়ভাবে রয়ে গেছেন। তো আজকে ওখানে অনেক গুণীজন এসছেন, মাস্টারমশাই এসছেন, শিল্পী, সাহিত্যিক প্রত্যেককে এসছেন। প্রত্যেককে আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তো আমার কিছু কাছের মানুষ, মনের মানুষ, গানের মানুষ, ভালোবাসার মানুষ সবাই এখানে এসছেন। ল্যাটনদা আছেন, দুবাই আছেন, আরও অনেকেই আছেন। আমাদের বিকাশবাবু আছেন, আমাদের নিমাইদা আছেন, আমার শ্রদ্ধার মানুষ। আমি ওনার সম্বন্ধে নাম শুনেছিলাম, কিন্তু আজকে একটা সাক্ষাতের সুযোগ ঘটলো এবং সেটা জামাইবাবু করিয়ে দিলেন আর কি। তো সেটার জন্য খুশি। হালিম আমার খুব অন্তরের স্নেহের, অনেকবার অনেক দিন বলেছে একটুখানি যাওয়ার জন্য। তা আমি এখানে দাঁড়িয়ে কথা দিলাম, খুব তাড়াতাড়ি হালিম তোমার ওখানে যাব। তোমরা সবাই ভালো থেকো। আর সকলকে আমি আমার আরেকবার বিনম্র শ্রদ্ধা জানাবো। তার আগে একটু তিতলির কথাটা বলবো। তিতলি 33 বছরে 46তম সংখ্যা। তিতলি তো হিন্দিতে যাকে আমরা প্রজাপতি বলি, প্রজাপতি সুন্দরভাবে ঘুরে বেড়ায় কোথায়, ফুলে ফুলে সুন্দর জায়গার এখানে সেখানে দেখবেন তিতলি আছে। তিতলি কোনো গন্ধ জায়গায় থাকে না, কিন্তু খুব সুন্দর জায়গায় তিতলি ঘোরে। তো সেই তিতলি
আরো সুন্দর হয়ে উঠুক। তিতলি আজকে শিশু সাহিত্য, শিশু পত্রিকা, কিন্তু 33 বছর রীতিমতো সে যুবক মধ্য গগনে আছে। তিতলির শ্রীবৃদ্ধি ঘটুক, সবাই তিতলিকে ভালোবাসুন। আর তিতলির অনুষ্ঠান আমি আমার প্রহ্লাদের সুরে সুর মিশিয়ে বলবো, আগামী দিনে বড় হলে হোক, হাততালিতে ভরে উঠুক, আরো গুণীজনের সমাবেশ ঘটুক, এই আশা রেখে সকলকে আমার আরেকবার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।